আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বাংলা বা বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা এর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। 1-এর কয়ের দেখে সাধারণত মাটি থেকে 6 ফুট 4 ফুট 8 ফুট উচ্চতায় পর্যন্ত উচ্চতায় কোন চিত্রণটি বিস্তৃত হয়? উত্তর হবে 6 ফুট পর্যন্ত উচ্চতায়। মাঘ মাসে নিম শিব করলা মিঠা। মাঘ মাসে সিম মিঠা। অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হলো উপসর্গ, কারক না পরসর্গ? উত্তর লিখবে অনুসর্গের প্রচলিত অপর একটি নাম পরসর্গ। বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে, শব্দের মাঝে, শব্দের আগে না শব্দের পরে? তো বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়। বাপ বাঁচলেম একথা বলেছিল বর্ষা, পিঁপড়ে, ঘাস না বৃষ্টি? উত্তর হবে পিঁপড়ে। নাম অনুসর্গ 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার না 1 প্রকার? নাম অনুসর্গ হচ্ছে 3 প্রকার। বাবদ শব্দটি কোন শ্রেণীর অনুসর্গ? সংস্কৃত, বাংলা, দেশি না বিদেশি? উত্তর হবে বিদেশি। সঠিক পংক্তিটি চিহ্নিত করো। চিরকালই একই লেখা, চিরকালই একই চিরকাল একই খেলা, এরপর চিরকাল একই খেলা, এটা চিরকাল একই লেখা আগেরটা, ঠিক আছে। চিরকাল একই কাজ। তো সঠিক পংক্তির কোনটা হবে? চিরকাল একই খেলা, এটা হবে সঠিক। তারপর দেখো নাকের ড্যাশ নড়ুন পেলাম টাক ডুমাডুম ডুম, এখানে শূন্যস্থানে কি বসবে? বদলে, বনাম, বরাবর না বাদে? তো নাকের বদলে নড়ুন পেলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিদেশি অনুসর্গটি হলো বদলে, বই না বিনা? উত্তর লিখবে বদলে। সংস্কৃত অনুসর্গটি হলো সমীপ, বই না বিনা? তো সমীপ, এটা হচ্ছে সংস্কৃত অনুসর্গ। অনুসর্গ বসে শব্দের আগে, মাঝে না পরে? অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। তারপর হচ্ছে 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 12 = 12। কয়ের দাগে হচ্ছে ফাঁকি পাঠ্যাংশে উল্লেখিত নদীটির নাম কি? ফাঁকি পাঠ্যাংশে উল্লেখিত নদীর নাম হচ্ছে কাঠজড়ি। এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? লেখক হুড্রুর দিকে যাচ্ছিলেন। ছোট বাঘেরা বাসা বদলে এখন কোথায় থাকে? কবিতা অনুসরণের লেখন। তো ছোট পাখিরা বাসা বদলে এখন সজনে খোলায় থাকে। তারপর পৃথিবী তোমার হবে কথাটি কে বলেছিল? তো পৃথিবী তোমার হবে কথাটি বলেছিল হচ্ছে ঘাসের পাতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কী কারণে আম গাছ 2 হাত ভেতরের দিকে সরিয়ে পোঁতা হয়েছিল? তো আম গাছে আম পাকলে পাঁচিলের কাছে হওয়ার জন্য পাড়ার ছেলেরা সব আম পেড়ে নিয়ে যাবে, সেই নিয়ে কথকের সাথে বউ ছেলের ঝগড়ার ফলে 2 হাত ভেতরে দিকে আম গাছ সরিয়ে পোঁতা হয়েছিল। তারপর হচ্ছে ওপারের লোক কেন এপারেতে আসে? ওপারের লোক হাটে কেনাবেচা করতে এপারেতে আসে। মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখুন। তো মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, হাকিম, বাসের ড্রাইভার ইত্যাদি। বড়িগেজো দেখে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাকিয়াপট্টিতে থাকে। কে এক চোখ বুজে ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো? তো বেড়াল এক চোখ বুজে ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম লেখুন। অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম হচ্ছে পারাপার। নেক্সট হচ্ছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? তো বীজ কে? দেখো এখানে আমরা 3 নম্বর থেকে উত্তর লিখছি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি 3 × 6 = 18। কয়ের দাগে বাঘ কবিতাটির 8 লাইন মুখস্থ লেখো। তো বাঘ কবিতাটির 8 লাইন এখানে মুখস্থ লিখবে। বাঘ কবিতার যে কবিতা হচ্ছেন কি? নবনীতা দেবসেন। তো এখানে তোমাদের বইতে রয়েছে, পুরো কবিতাটা ভালোভাবে মুখস্থ করবে। তো আমরা এখানে প্রথম 8 লাইন লিখছি। দেখো, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয় বাসা, তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, মা বাবা তার বেছেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবেই বাকি, কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা? তো কবিতাটি ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে দেখো খয়ের দেখা। হাট কবিতায় গ্রাম্য হাটের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে যেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাঁশবাগানের
ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে, অথচ এই হাটটি দিনের বেলায় সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসেব নেই। ঠিক এমনই মানুষের জীবন। পরবর্তী প্রশ্ন, পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। যে জীব যত ছোটই হোক না কেন, এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। দেখো, উধো আর বুধো হলো দুই ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। এরপর দেখো, উমর দাগে লেগে যা নারদ নারদ, এ কথা কে বলেছে? এরপর যে ঘটনা ঘটেছে তার লেখো। তো এ কথা বলেছে কাক। এরপর মুহূর্তের মধ্যেই উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে, আর বুধো ছটপট করে তাকে হাত বোলায়। বুধো কান্না শুরু করে, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খানিক গলা জড়িয়ে কেঁদে কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। পরের প্রশ্ন, চয়ের দাগে সাঁওতালি দেওয়ালচিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখো। তো সাঁওতালি দেওয়ালচিত্রের চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভিতরে ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বৃহৎ খানিক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়, আবার তার ওপরে সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর ওপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এরপর দেখো, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের যে দৃশ্য সেটা বর্ণনা করো। মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁজরের মতো হয়ে যায়। সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে। মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়। কোথাও জল থাকে না। গাছের পাতা শুকিয়ে যায়। আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ দৃশ্য। পরের প্রশ্ন, ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির ঠিকানা বা নিশানা হয়ে উঠেছিল? তো এখানে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় যতগুলো প্রশ্নের উত্তর করতে বলবে তোমাদের কিন্তু ততগুলোই করতে হবে। আম গাছটি গোপালবাবুর বাড়ি চেনার একটি নিশানা হয়ে উঠেছিল। যখন গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতো, তখন তিনি তাদের বলতেন কাঠজড়ি নদীর ধারে পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আম গাছ থাকা বাড়িটাই তাঁর বাড়ি। পরের প্রশ্ন, 6 নম্বর দাগে কম বেশি 11 শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করতে হবে। যে কোনো একটি প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ, এরপর হচ্ছে শরৎকাল বা উৎসব মুখর শরৎ। এরপর নেক্সট হচ্ছে দেখো বিদ্যাসাগর, আর হচ্ছে বিদ্যালয়ে 15ই আগস্ট। তো যে কোনো একটি বিষয়ে আমাদের একটি রচনা লিখতে হবে। প্রথমে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি রচনা লিখছি আমরা। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়ার নাম ছিল বীরেশ্বর, আর সবাই তাকে ডাকতো বিলে নামে। এরপর দেখো, বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয় ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতা মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন।
এরপর শরৎকাল সম্পর্কে দেখো আমরা একটি রচনা এখানে লিখছি। প্রথমে লিখছি ভূমিকা। বর্ষার শেষে আকাশের বুক থেকে কালো মেঘ বিদায় নেয়, তখন নীল আকাশের বুকে শরতের সাদা মেঘ ভেসে বেড়ায়। এই শরৎকালে আকাশ নীল, গাছপালা সবুজ থাকে। ঋতুচক্রের মধ্যে তৃতীয় ঋতু হচ্ছে শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল। এর প্রাকৃতিক সৌন্দর্য কেমন শরৎকালের? দেখো, শরতে প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করে। শরৎকালে নদী নালা পুকুর জলভারে টলমল করে। জলাশয়ে বিচিত্র ফুলের সমাহার, এখানে সেখানে কাশফুলের গুচ্ছ। সবুজ ধানক্ষেতের বুকে বাতাস ঢেউ তুলে যায়। ঘন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভরা। নদীর বুকে দেখা যায় পালতোলা নৌকা। শরৎকালে জ্যোৎস্না রাত্রি এক অপরূপ রূপ ধারণ করে। তারপর দেখো উৎসব। শরৎকাল উৎসব সম্পর্কে আমরা লিখছি। শরৎকাল এর মূল আকর্ষণ দুর্গোৎসব বা দুর্গা পূজা, যা বাঙালির প্রধান উৎসব। তাই দুর্গাপূজাকে শারদীয় উৎসব বলা হয়। দুর্গা মায়ের আগমনের জন্য বাঙালি অপেক্ষা করে সারা বছর ধরে। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে দুর্গা মা নিয়ে আসেন আনন্দ বাংলার ঘরে ঘরে। আকাশে বাতাসে মুখরিত হয় বাংলা মায়ের আগমনের ধ্বনি। উৎসবের আনন্দে বাঙালি হয় মাতোয়ারা। স্কুলের ছুটি হলে ছোটদের মধ্যে আনন্দের সীমা থাকে না। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ছাড়াও লক্ষ্মী পূজা, কালী পূজা এই শরৎকালেই উদযাপিত হয়। এরপর উপসংহার। এরপর শরতের বিদায়ের পালা। যে শরতের আগমনের স্থলে জলে আর গগনে মধুর লগনের বাঁশি বেজেছিল। বিদায় বেলায় শরৎ মানুষের মনে বেদনার স্মৃতি, হৃদয়ে করুণ মূর্ছনা রেখে বিদায় নেয়। বাতাসে হিমেল স্পর্শ অনুভূত হয়। তারপর দেখো বিদ্যাসাগর সম্পর্কে আমরা একটি রচনা লিখছি। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মা ছিলেন অসামান্য ব্যক্তিত্বময়ী ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের প্রথম শিক্ষা জীবন শুরু হয় গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে ভর্তি হলেন কলকাতার সংস্কৃত কলেজে। মাত্র 12 বছর বয়সে সংস্কৃত সাহিত্যে ব্যাকরণ, বেদান্ত, স্মৃতি, অলঙ্কার ইত্যাদি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে পাঠ্যজীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে বিদ্যাসাগর তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আপন দক্ষতায় উক্ত কলেজে অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন। এরপর বিদ্যাসাগরের সমাজ সংস্কারের ক্ষেত্রে সমাজ সংস্কার কাজের শ্রেষ্ঠ কীর্তি হল বিধবা বিবাহ প্রচলন। তিনি হলেন বাংলা গদ্যের জনক। তার শ্রেষ্ঠ রচনা শকুন্তলা ও সীতার বনবাস। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বেতাল পঞ্চবিংশতি ও ভ্রান্তবিলাস। স্বরচিত আত্মজীবনী খণ্ডিত হলেও এটা তার স্মরণীয় সৃষ্টি। শিশুদের জন্য লিখেছেন অনেক গ্রন্থ, যেমন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা ইত্যাদি। এইগুলো 1892 খ্রিস্টাব্দে 29 জুলাই তিনি চিরবিদায় নেন অর্থাৎ মারা যান। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা মুখস্থ করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এর পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবে গুগল প্লে স্টোর তোমরা অ্যাপটিকে পাবে। পিএইচ কোর্সের মধ্যে এর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।